প্রিয় শিক্ষার্থী, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আমি রুমিয়া খাতুন লাকি, সহকারী অধ্যাপক। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা প্রথম পত্র। তো আমি প্রথমেই বাংলা প্রথম পত্র বিষয়ে তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। আমি তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে বোর্ডে লিখে রেখেছি। আমরা পুনরায় আবার জেনে নিই আমাদের পরীক্ষার সিলেবাস কি। তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস: গদ্য, বিড়াল, অপরিচিতা, চাষার দুঃখ, আহ্বান, জাদুঘরে কেন যাব, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস। 8টি। এই 8টির মধ্যে 1, 2, 3, 4 এই 4টি চ্যাপ্টার ছিল আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাস, আর এই 4টি হলো আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার নতুন, যেটা আমরা এই চ্যাপ্টারগুলো থেকে কোনো পরীক্ষা দেইনি। এই মোট 8টি গদ্য। এবার আসি কবিতায়। কবিতাও আমাদের 8টি: বিভীষণের প্রতি মেঘনাদ, ঐকতান, সাম্যবাদী। 5, আমি কিংবদন্তির কথা বলছি। 6, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। 7, লোকান্তর। 8, রক্তে আমার অনাদি অস্থির। এখানেও 8টি চ্যাপ্টার। এর মধ্যে এই 3টি 1, 2, 3 আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল এবং 4 থেকে 8 পর্যন্ত নতুন। এবার আসি নাটক। নাটকে আমাদের মোট 4টি অঙ্ক। 4টির মধ্যে আমরা 3টি অঙ্ক তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করেছি। প্রথম অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, অর্থাৎ দ্বিতীয় অঙ্ক আমাদের এই তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত নেই। এবার আসি আমরা উপন্যাস। উপন্যাস 75 থেকে 92 পৃষ্ঠা এবং 102 থেকে 148 পৃষ্ঠা। আমরা আগেও জানতাম, আবার জেনে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই এতগুলো সিলেবাস নিয়ে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে সবগুলো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে আমরা যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ তৃতীয় সেমিস্টারের নতুন যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে শুধু আমরা আলোচনা করব আমাদের বাংলা ক্লাসগুলোতে। এবং সেই বিষয়গুলো হলো আমরা গদ্য 5 থেকে 8 পর্যন্ত, জাদুঘরে কেন যাব, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস, এই 4টি গদ্য নিয়ে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলোতে আলোচনা করব। এবং কবিতা 4 থেকে 8, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, রক্তে আমার অনাদি অস্থির, লোকান্তর, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কয়েকটি কবিতা নিয়ে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলোতে আলোচনা করব। এবং নাটক, উপন্যাস, এটা নিয়ে আমরা সার্বিক আলোচনা করার চেষ্টা করব। এখন আমি আমাদের এই ক্লাসের সিলেবাসের যে আলোচনা ছিল তা শেষ করেছি। এখন আমি দুটো কবিতা নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সিলেবাস সম্পর্কে ধারণা নিয়েছি। তোমাদেরকে আমি আবারও বলছি, আমাদের ব্যাপক সিলেবাস। হয়তোবা তোমরা পড়ালেখা থেকে বিচ্যুত হয়ে গেছো, হয়তোবা অনেকের অনেক কিছু মনে নেই, কিন্তু আমরা তোমাদেরকে এই পরীক্ষার জন্য যে সিলেবাসটা খুবই গুরুত্ব বহন করে, যে চ্যাপ্টারগুলো খুব গুরুত্ব বহন করে, সেই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পড়বে এবং সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আবার বলছি, গদ্য 5 থেকে 8 এই 4টা চ্যাপ্টারের প্রতি গুরুত্ব সহকারে তোমরা পড়বে এবং কবিতা 4 থেকে 8 এই 4টা কবিতা তোমরা গুরুত্ব সহকারে পড়বে। বাকি যে চ্যাপ্টারগুলো আছে এটাও পড়ার চেষ্টা করবে। তো আমি এখন আজকে তোমাদের এই ক্লাসে কবিতা নিয়ে আলোচনা করব। প্রথম কবিতা যেটা আমি আলোচনা করব, ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর ঢাকায়। মৃত্যুবরণ করেন 2006 খ্রিস্টাব্দের 17 আগস্ট। শামসুর রহমানের বাংলা সাহিত্যে বিভিন্ন লেখায় পদচারণা রয়েছে। তার বিখ্যাত লেখাগুলো হলো প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র পরদিতে, বিধ্বস্ত নীলিমা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। এবং বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় শামসুর রহমান ভূষিত হয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, 21 পদক। মৃত্যুবরণ এর আগে বলেছে 2006 খ্রিস্টাব্দের 17 আগস্ট। আমাদের এই আজকে আলোচ্য বিষয় ফেব্রুয়ারি 1969। এই কবিতাটি রচিত হয়েছে গদ্য ছন্দে। এই কবিতাটি নেওয়া হয়েছে নিজ বাসভূমি নামক কাব্যগ্রন্থ থেকে। আর এই কবিতার মূল আলোচ্য বিষয় হলো পাকিস্তানি স্বৈরাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জনতার গণ আন্দোলনের চিত্র এখানে আমাদের তুলে ধরা হয়েছে। অর্থাৎ পাকিস্তানি স্বৈরাচার গোষ্ঠী যখন বাঙালিদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালায়,
শোষণ বঞ্চনা নিপীড়নে বাঙালি জাতিকে লুণ্ঠিত করে তোলে, তখন বাঙালি জাতি একটা সময় এই পাকিস্তানি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে গণ আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6 দফা এবং ছাত্রদের ঘোষিত 11 দফার ভিত্তিতেই সূচনা হয় এই গণ আন্দোলন। এই গণ আন্দোলনের মধ্যে আমরা এই কবিতায় যেটা খুঁজে পাবো ভাষার শহীদদের কথা। মূলত এই গণ আন্দোলনে যারা আন্দোলন করে তাদেরকে এখানে দেখানো হয়েছে ভাষা শহীদদের প্রতীকী ব্যঞ্জনায়। অর্থাৎ আমরা এই কবিতায় খুঁজে পাবো সালামকে, বরকতকে। সালাম বরকত রাজপথে নেমেছে আন্দোলনে। এই সালাম বরকত চরিত্রগুলো হলো প্রতীকী চরিত্র, অর্থাৎ এখানে ভাষার শহীদদেরকে গভীর মমতা ও শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমি কবিতার আলোচনায় চলে আসি। আমাদের কবিতার 4টি স্তবক রয়েছে, প্রথম স্তবক, দ্বিতীয়, তৃতীয়, এমন 4টি স্তবক, এবং এটি একটি সংক্ষিপ্ত কবিতা। পুরো কবিতা এখানে আমাদের নেই। তো প্রথমে আমি কবিতা আলোচনা করি, তারপরে কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা করব। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে মনে হয়। ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এই রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রং ছেয়ে গেছে পথে ঘাটে সারা দেশে, ঘাতকের অশুভ আস্তানায়। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ। বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদের প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্র আর দুঃখের ছায়ায়। এটা হলো আমাদের কবিতা। তো কবিতার প্রথম স্তবকে আমরা যেটা দেখেছি যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া শহরের পথে থরে থরে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে মনে হয়। ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। অর্থাৎ 1952 সালের ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলনের জন্য যারা রাজপথে নেমেছিল সে সময় শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল, এবং কৃষ্ণচূড়া ফুলের বর্ণ হলো রক্তিম লাল। আবার 1969 যখন বাংলার আপামর জনতা গণ আন্দোলনের জন্য রাজপথে নেমেছিল, পাকিস্তানি স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে যখন আন্দোলনের জন্য রাজপথে নেমেছিল, তখন সেই কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে তাদের মনে পড়ে গিয়েছিল ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনকারী সেই শহীদদের কথা, সেই রক্ত ঝরা শহীদদের ইতিহাসের কথা। অর্থাৎ কৃষ্ণচূড়া ফুলের রঙের মাঝে আমাদের গণ আন্দোলনকারীরা খুঁজে পেয়েছিল ভাষার শহীদদের স্মৃতি, এবং সেখান থেকেই আমাদের গণ আন্দোলনকারীরা পেয়েছে অনুপ্রেরণা, পেয়েছে সাহস পাকিস্তানি স্বৈরাচারদেরকে দমন করার জন্য। তাই এখানে বলছে 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। অর্থাৎ 1952 সালের ফোটা সেই যে কৃষ্ণচূড়ার রক্তিম লাল বর্ণ সেই ফুল, সেগুলোই আজকে 1969 আন্দোলনকারী জনতার কাছে মনে হয়েছিল এটাই তাদের চেতনা। এখান থেকে তারা আন্দোলনের জন্য পেয়েছে অনুপ্রেরণা, এবং সেই অনুপ্রেরণায় আজকে আবার তারা রাজপথে নেমেছে। যেভাবে ভাষা আন্দোলনকারীরা পাকিস্তানিদেরকে দমন করে দিয়ে ভাষার দাবিকে আদায় করতে পেরেছিল, আজকে আবার বাঙালিরা যখন রাজপথে নেমেছে, গণ আন্দোলন করতে যখন তারা নেমেছে, আবার তারা তাদের স্বাধীনতার স্বপ্নকে, মুক্ত জীবনের স্বপ্নকে, স্বাধীন সূর্যকে ছিনিয়ে আনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সেই বিপ্লবী চেতনায় উদ্বেলিত হয়ে আবার রাজপথে তারা যুদ্ধের জন্য নেমেছেন। এবং দ্বিতীয় স্তবকে যেটা বলেছে, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায়, যে রং ছেয়ে গেছে সারা দেশে পথে ঘাটে ঘাতকের অশুভ আস্তানায়।
অর্থাৎ পাকিস্তানি স্বৈরাচারী শাসকরা আমাদের বাঙালিদের উপর যখন অত্যাচার চালায়, সেই অত্যাচারের কারণে বাঙালিদের রক্তে যেভাবে রাজপথ রঞ্জিত হয়েছিল, ঠিক তেমনি করে বাঙালিরা কিন্তু সেদিন বসেছিল না। বাঙালিরাও পাকিস্তানিদের বিরুদ্ধে সেদিন যুদ্ধ করেছিল, হত্যাকাণ্ড চালিয়েছিল, এবং সেই পাকিস্তানিদের রক্ত রঞ্জিত হয়েছিল আমাদের রাজপথ। এবং সেই রাজপথে রঞ্জিত রক্ত অবশ্যই আমাদের বাঙালিদের ভালো লাগে না, যেটা দেখে আমাদের মধ্যে আরো জিদ, আরো ক্রোধ, আরো ঘৃণা প্রকাশ পায়। তাই এই স্তবকের শেষে বলেছে, ঘাতকের অশুভ আস্তানায়। ঘাতক হলো পাকিস্তানি, এবং তারা যেখানে আস্তানাটা গেড়েছে আমাদের বাঙালিদেরকে অত্যাচার করার জন্য, সেটাকে বলা হচ্ছে অশুভ। তৃতীয় স্তবক, আমি আর আমার মতোই বহু লোক ভুলুণ্ঠিত রাত্রি দিন। অর্থাৎ আমাদের কবি শামসুর রহমান এবং তার মতো অনেক লোককে এই পাকিস্তানি শাসকেরা তাদের আস্তানায় ধরে নিয়ে গিয়েছিল, এবং তারা অত্যাচার করেছিল, নির্বিচারে তাদের উপর অত্যাচার করেছিল। সেই অত্যাচারের কারণে তারা রাজপথে ধুলোয় লুণ্ঠিত হয়ে পড়িয়েছিল, এবং তাদের সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ মরা, আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। অর্থাৎ তাদের সেই অত্যাচারে কেউ মারা গেছে, কেউ আত্মহত্যা হয়েছে, কেউ আরো বেশি জেদি হয়ে উঠেছে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বিপ্লব করার জন্য। তারপরে এখানে বলা হয়েছে, চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। চতুর্দিকে, চারিদিকে মানবিক বাগান। মানবিক বাগান হলো আমাদের অন্তর, আমাদের হৃদয়। পাকিস্তানি স্বৈরাচারী শাসকদের অত্যাচারের কারণে আমাদের হৃদয় হয়েছে ক্ষত বিক্ষত, সেই কথাই বলা হয়েছে। অর্থাৎ তাদের অত্যাচারের কারণে আমাদের সেই ফুলের মতো নরম হৃদয়টি ক্ষত বিক্ষত হয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল। তাই কবি বলছে, বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে। অর্থাৎ তাদের এই অত্যাচারের পাল্টা জবাব দেওয়ার জন্য 1969 আমাদের বাংলার আপামর জনতা গণ আন্দোলনের জন্য রাজপথে নেমেছে। এবং সালাম শূন্যে তুলে ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকা, শূন্যে পতাকা তুলেছে কেন? স্বাধীন বাংলার জন্য। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, বরকত নিজের প্রাণকে আত্মাহুতি দিয়ে দেশের স্বাধীনতা অর্জনের জন্য ঘাতকের থাবার সম্মুখে বুক পেতে দিয়েছে। অর্থাৎ নিজের জীবনকে বিসর্জন দিয়ে, আত্মাহুতি দিয়ে দেশের জয়ের জন্য, দেশের স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য প্রাণ বিসর্জন করতে এতটুকু দ্বিধাবোধ করেনি। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। অর্থাৎ সেদিন রাজপথে সালাম বরকতেরা যে নেমেছিল, কেন নেমেছিল? স্বাধীন দেশের জন্য, বিজয় ছিনিয়ে আনার জন্য। এবং তাদের সেই আন্দোলনরত অবস্থায় তাদের চোখে মুখে আমরা সাধারণ বাঙালি কি খুঁজে পেয়েছিলাম? স্বাধীন বাংলা, সবুজ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আমরা যারা তাদের এই যুদ্ধ দেখছিলাম, তাদের বিপ্লব দেখছিলাম, দেশের জন্য প্রাণ দানের যে হোলি খেলায় তারা মেতে উঠেছিল, সেটা যখন আমরা দেখলাম একটা সময় সালামও সেই পাকিস্তানি শাসকদের দ্বারা আঘাতে যখন সে রাজপথে লুটিয়ে পড়ে, তার সাথে তার হাত থেকে নক্ষত্রের মতো উজ্জ্বল বর্ণগুলাও ঝরে পড়ে। এটাকে বলা হচ্ছে অবিরত অবিনাশী বর্ণমালা। সেই বর্ণমালাগুলো ঝরে পড়ে, যাকে বিনাশ করতে পারেনি পাকিস্তানি শাসকেরা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে হৃদয়ে হরিত পতাকায়। অর্থাৎ বরকত গাঢ় উচ্চারণে, দীপ্ত উচ্চারণে, বলিষ্ঠ কণ্ঠে বলে যে এখনো যেহেতু আমাদের দেশে বীরেরা রক্ত বিসর্জন করছেন, প্রাণ বিসর্জন করছে, এবং তাদের সেই রক্তের কারণে তাদের মায়েরা যে অশ্রু বিসর্জন করছে, সেই রক্ত এবং অশ্রুর কারণে আমরা আমাদের হৃদয়ে স্বাধীন বাংলার কল্পনা করতে লাগলাম। অর্থাৎ আমাদের হৃদয়ে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হরিত উপত্যকায় আমাদের হৃদয়ে সবুজ শ্যামল পূর্ব বাংলাকে আমরা কল্পনা করতে লাগলাম। তারপরে যে কথা বলেছে, সেই ফুল আমাদের প্রাণ। এখানে আমরা দুটি ফুল পেয়েছি। প্রথম পেয়েছি ফোটে ফুল। ফোটে ফুল হলো স্বাধীন বাংলার স্বপ্ন। আমরা যে স্বাধীন করিনি, স্বাধীন বাংলার স্বপ্নকে পূরণের জন্য আমরা গণ আন্দোলনের জন্য রাজপথে নেমেছি। স্বাধীন বাংলা পাওয়ার জন্য আমরা গণ আন্দোলন করছি। তারপরেই পাশাপাশি আর একটা কথা, সেই ফুল আমাদের প্রাণ। এখানে এই ফুলটা হলো ভাষা। ভাষা আমাদের প্রাণ। যে ভাষার জন্য প্রথম আমরা আমাদের প্রাণ বিসর্জন করেছি, ভাষার দাবিকে আমরা আদায় করেছি, এবং আমাদের ভাষা দিয়ে আমরা আমাদের মনোভাব সবার সাথে
ব্যক্ত করতে পারি। এই জন্য আমাদের কাছে আমাদের ভাষা প্রাণ। এবং সর্বশেষ লাইন, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্র আর দুঃখের ছায়ায়। আমরা শিহরিত। আমরা কেন শিহরিত? আমরা উদ্বেলিত। কেন উদ্বেলিত? আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাবো। কেন আমরা স্বাধীনতা ফিরে পাবো? বরকত, সালাম এর মতোই অনেক সাহসী যোদ্ধারা আজ রাজপথে নেমেছে পাকিস্তানি বাহিনীকে ধ্বংস করে দেবার জন্য, এবং সেই স্বপ্নে বিভোর হয়ে আজকে আমরা শিহরিত। আমাদের সেই শিহরণের মধ্যে রয়েছে আনন্দ, শিহরণের মধ্যে রয়েছে দুঃখ। আনন্দ স্বাধীন বাংলা পাওয়ার, দুঃখ আমরা আমাদের এই আনন্দকে, আমাদের এই স্বাধীন বাংলাকে খুঁজে পেতে, যে স্বাধীন বাংলাকে পাবার জন্য আমাদের দেশের অনেক দামাল ছেলেরা তাদের প্রাণ আত্মহত্যা দিচ্ছে, তাদের প্রাণ তারা ত্যাগ করছে। আর এই কারণে বলা হয়েছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্র আর দুঃখের ছায়ায়। প্রিয় শিক্ষার্থী, আমি পুরো কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এখন এই কবিতার মধ্যে কিছু কিছু বিষয় আছে খুবই গুরুত্ব বহন করে, যেগুলো থেকে উদ্দীপক আসতে পারে, অনুধাবনমূলক আসতে পারে। প্রথমত হলো উদ্দীপকে এই কবিতার যে বিষয়গুলো আসতে পারে, দেশপ্রেম। এই কবিতাটি মূলত একটি দেশপ্রেমমূলক কবিতা, হ্যাঁ, এবং দেশপ্রেমই এই কবিতার মূল যেহেতু বিষয়, এবং এই দেশপ্রেমকে কেন্দ্র করে উদ্দীপকে আসা যে বিষয়গুলো খুবই গুরুত্ব রাখে, যেমন প্রথম স্তবকের শেষ লাইন, সেটা হলো 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। কেন 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং? খুবই সহজ কথা, যে 21-এর আন্দোলন থেকে আমরা প্রেরণা লাভ করেছি 1969-এর গণ আন্দোলন করার জন্য। এই কারণে 21-এর কৃষ্ণচূড়া আমাদের প্রেরণা যোগায় বলেই আমাদের চেতনার রং। দ্বিতীয় স্তবকে কথা, মানে সর্বশেষ যেটা কথা, ঘাতকের অশুভ আস্তানায়, এটা একটা প্রশ্ন হতে পারে। এটা খুবই সহজ। ঘাতক হলো পাকিস্তানি, তারা যেখানে আস্তানা গেড়েছে সেটাই অশুভ আস্তানা, কারণ সেখানে বাঙালিদেরকে নিয়ে হত্যা করা হতো। এখানে আরো কিছু কথা আছে, এই রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, সেই বিপরীত রংটা হলো পাকিস্তানিদের রক্ত। তারপরে তৃতীয় স্তবক, এখানেও খুব সুন্দর সুন্দর কিছু কথা আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। সেই মানবিক বাগান, কমল বন হচ্ছে বাঙালিদের হৃদয়, আমাদের হৃদয়, এবং সেই হৃদয়টা ক্ষত বিক্ষত হয়েছে, তছনছ হয়েছে কেন? পাকিস্তানিদের আঘাতের কারণে, তাদের অত্যাচারের কারণে। আর সর্বশেষ এখানে আরো যে কয়েকটা বিষয় আমরা খুঁজে পাবো, সালামের কথা পাবো, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, মুখ আজ পুরো শ্যামল বাংলা। অর্থাৎ সালামের এই যুদ্ধগুলো দেখি আমরা আমাদের পূর্ব বাংলাকে কল্পনা করতে লাগলাম, পূর্ব বাংলা পাওয়ার নেশায় আমরা বিভোর হয়ে উঠলাম। এবং সর্বশেষ যে প্যারা, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন বরকতের গাঢ় উচ্চারণে এখনো দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের ঘনিত উপত্যকা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সহজ কথা এখানে, যেহেতু আমাদের দেশের দামাল ছেলেরা প্রাণ বিসর্জন করছে, এবং দামাল ছেলেরা যখন প্রাণ বিসর্জন করবে তাদের মায়ের চোখ থেকে তো অশ্রু বিসর্জন হবেই, এবং সেই অশ্রুটাই আমাদের হৃদয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা স্বাধীন বাংলা পাবই। এই প্রাণ বিসর্জনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীন দেশ পাবই। সর্বশেষ যেটা আর একটা প্রশ্ন আছে, যে সেই ফুল আমাদের প্রাণ, এটা নিয়ে আলোচনা করেছি আগে, আবারও বলছি, এই ফুলটা হলো আমাদের ভাষা, ভাষা আমাদের প্রাণ। এবং সর্বশেষ লাইন আবারও বলছি, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্র আর দুঃখের ছায়। অর্থাৎ স্বাধীন বাংলা পাবার শিহরণের মধ্যে রয়েছে যেমন আনন্দ, তেমনি দুঃখ। আমার কবিতা এই পর্যায়ে এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমি আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি। মৃত্যুবরণ করেন 2001 খ্রিস্টাব্দের 19 মার্চ। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো সাত ননির হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। এছাড়াও তিনি উল্লেখযোগ্য ইংরেজি সাহিত্য রচনা করেছেন। আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি গদ্য ছন্দে রচিত, আর এই কবিতাটি চয়ন করা হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি নামক কাব্যগ্রন্থ থেকে। আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার মূল বিষয় হলো, এখানে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের মুক্তির দীপ্ত ঘোষণা হয়েছে। এখানে আমরা ভাইয়ের কথা,
মায়ের কথা, ভালোবাসার কথা, যুদ্ধের কথা, স্বাধীনতার কথা, বিজয়ের কথা, সংগ্রামের কথা পেয়েছি। আর আমাদের কবি এই কবিতার রসদ জুগিয়েছেন আমাদের দেশে ঘটিত স্বাধীনতা সংগ্রামের মধ্য থেকে। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার যে কিংবদন্তি, কিংবদন্তি শব্দের অর্থ হলো জনশ্রুতি। জনশ্রুতি কি? জনশ্রুতি হলো লোক পরম্পরায় অর্থাৎ লোক মুখে প্রচারিত যে কথাগুলো আজকে ঐতিহ্য হয়ে ইতিহাস হয়ে আমাদের মধ্যে রয়েছে, এটাই হলো জনশ্রুতি বা কিংবদন্তি। এক। দ্বিতীয় কথা হলো, আমরা এই কবিতাটা পড়তে যে বারবার করে একটা লাইন পাবো, যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে যায় না, যে কবিতা শুনতে যায় না, অর্থাৎ কবিতা কথাটাই বারবার করে আমাদের এই কবিতার মধ্যে আসবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে কবিতা কি, কেন বারবার করে আমাদের কবি কবিতা না শুনলে অনেক কিছু থেকে মানুষ বঞ্চিত হবে বলেছেন। কবিতায় যা আমরা পাই, কবিতায় আমরা পাই দেশের কথা, মায়ের কথা, ভালোবাসার কথা, মুক্তির কথা, সংগ্রামের কথা, বিজয়ের কথা, অধিকার আদায়ের কথা, অত্যাচারের কথা, শোষণের কথা। কবিতার মধ্য থেকে আমরা এই বিষয়গুলো খুঁজে পাই। এখন যারা কবিতা পড়বে না, তারা এই সমস্ত বিষয়গুলো থেকে বঞ্চিত হবে। এই বিষয়গুলো তারা জানবে না, নিজের অধিকার আদায়ের কথাগুলো তারা জানবে না, স্বাধীন দেশে যে স্বপ্ন লালন করা সেই সম্পর্কে তারা জানবে না, অত্যাচার সম্পর্কে তারা জানবে না, শোষণ সম্পর্কে তারা জানবে না, নিপীড়ন সম্পর্কে তারা জানবে না। এই জন্যই আমাদের কবিতায় বারবার করে আমরা এই কথাটি খুঁজে পাবো যে কবিতা শুনতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটা অন্যান্য কবিতার তুলনায় বড় কবিতা। তারপরে এখানে সংক্ষেপেই এখানে আমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে 68 লাইনের একটি কবিতা। তো হয়তোবা এই কবিতাটা পড়তে গেলেও ছাত্ররাও কিছুটা ভয় পায়, কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটাকে উপভোগ করো হয়তোবা খুব কঠিন লাগবে না। আমি স্তবক আকারে আকারে কথাগুলো বলে যাব, আলোচনা করে যাব, একটু খেয়াল করে শুনলেই তোমরা খুব সহজে কবিতাটা বুঝবে। আমাদের কবিতার প্রথম স্তবক যেখানে বলা হয়েছে, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, উত্তরসূরি যারা আমাদের পূর্বে যারা ছিল সেই পুরুষদের কথা এখানে বলছেন। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখানে আমাদের প্রথম স্তবকে যে কথাগুলো বলা হয়েছে যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমাদের কবি আমাদের পূর্বপুরুষের কথাগুলোকে এখানে তিনি তুলে ধরেছেন। তার করতলে, করতল হলে যে হাত, হাতের এই অংশটাকে বলা হয় করতল, কর মানে হাত, এই অর্থ হলো তল, করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ আমাদের পূর্বপুরুষের হাতে মাটির সৌরভ বা সুগন্ধ খুঁজে পাওয়া যেত, কারণ আমাদের পূর্বপুরুষরা ছিলেন কৃষক, কৃষি ছিল তাদের প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম। এই জন্য তাদের হাতের মধ্যে আমরা পলিমাটির সৌরভ খুঁজে পেতাম। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এদেশে বারবার করে বিদেশি শাসকেরা এসে আমাদের উপর অত্যাচার চালিয়েছে। তারা ছিল ভীরু, কাপুরুষ, তারা পেছন থেকে আমাদের পূর্বপুরুষদের উপর আঘাত করত এবং সেই আঘাতের চিহ্নগুলো রক্ত জবার মতো রক্তিম লাল বর্ণ ধারণ করে ক্ষতবিক্ষত হয়েছিল। সহজ কথা হলো, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, মানে আমাদের পূর্বপুরুষেরা বিদেশি স্বৈরাচারী দ্বারা কি হতো, আঘাতে আঘাতে জর্জরিত হতো। তারপর বলছে, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। অতিক্রান্ত পাহাড়, আমাদের পূর্বপুরুষেরা পাহাড় পর্বত অতিক্রম করেছেন। সহজ কথা হলো, আমাদের এই দেশ আমরা এখন যেভাবে পেয়েছি এমন ছিল না। আমাদের এই দেশকে, আমাদের এই মাটিকে বাসযোগ্য করার জন্য আমাদের পূর্বপুরুষেরা নিরন্তর পরিশ্রম করেছেন। তারা প্রয়োজনে পাহাড় পর্যন্ত পাড়ি দিয়েছে। অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য হলো গভীর বন বা জঙ্গল, সাপদ হলো মাংসাশী প্রাণী বা হিংস্র প্রাণী, তাদের সাথে সংগ্রাম করে পূর্বপুরুষেরা টিকেছিলেন। পতিত জমি আবাদের কথা বলতেন, যেই জমিগুলোতে আবাদ করা যায় না সেখানেও আমাদের পূর্বপুরুষেরা নিরন্তর পরিশ্রম করে ফসল ফলিয়েছেন, আমাদেরকে ফসল উপহার দিয়েছেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তিনি কে?
আমাদের পূর্বপুরুষেরা পূর্বপুরুষেরা যে কথাগুলো বলে গেছেন, যারা বলেছেন তারা কবি, তাদের মুখ নিঃসৃত কথাগুলোই কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। আমাদের পূর্বপুরুষের মুখ নিঃসৃত প্রত্যেকটি সত্য শব্দগুলোই কবিতা। কর্ষিত জমির, কর্ষিত শব্দের অর্থ হলো জমি চাষ করা, জমি কর্ষণ করা। জমি কর্ষণ করে নিরন্তর পরিশ্রম করে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে সেখান থেকে যে ফসলগুলো পাওয়া গেছে তাদের প্রত্যেকটি ঘটনায় সত্য, এবং সেগুলোই আজ কবিতা। দ্বিতীয় স্তবক, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এই যে একটু আগে তোমাদের যেটা বলেছিলাম কবিতা কি, অর্থাৎ যে কবিতা শুনবে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, পদে পদে জীবনের প্রত্যেকটা পর্যায়ে সে বিপদের সম্মুখীন হবে। বিপদ থেকে উঠে আসার জন্য যে সাহসী ভূমিকা, যে বিপ্লবী নেতৃত্ব দরকার সেটা তারা দিতে পারবে না। তাই তারা বারবার করে কি হবে, ঝড়ের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, নিজেদেরকে বিপদ থেকে উঠে নিয়ে আসতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত, এই পৃথিবীর আলো বাতাস মাটিতে সবার সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু যে কবিতা শুনতে জানবে না, কবিতার মৌলিক জ্ঞান যার মধ্যে থাকবে না, সে এই পৃথিবীর সমস্ত অধিকার থেকে বঞ্চিত হবে, কারণ সে তার অধিকার আদায় করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। যে কবিতা শুনতে জানবে না সে বিপ্লব করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, সংগ্রাম করতে পারবে না, অধিকার আদায়ের জন্য সে কোনো কাজ করতে পারবে না। সে হবে ভীরু, দুর্বল, আর এই কারণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কৃতদাসী থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, আমি উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি। আমাদের পূর্বপুরুষেরা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কথা আমাদের কবি এখানে তুলে ধরেছেন। তারপর বলছে আমি উনুনের আগুনে আলোকিত, উনুন মানে চুলো, আর আগুনে আলোকিত, চুলার আগুনে অর্থাৎ আগুনে পুড়ে সবকিছু যেভাবে শুচি হয়, পবিত্র হয়, ঠিক তেমনি করে আগুনে পুড়ে আমাদেরকে নিয়ে আসতে হবে আলোয় ভরা মুক্ত জীবন। যে আগুনে পুড়তে পারবে না, সংগ্রাম করতে পারবে না, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না, সে কখনো মুক্ত জীবন ছিনিয়ে আনতে পারবে না। আর যারা বিপ্লব করতে পারবে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, সেই আনতে পারবে আলোয় ভরা মুক্ত জীবন। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। অর্থাৎ মায়ের কথা আমাদের কবি বলছে, যে মা বলতেন যে প্রবাহমান নদী সাঁতার না জানলেও নদী তাকে ভাসিয়ে রাখবে। অর্থাৎ গতিময় জীবন, যার মধ্যে গতি রয়েছে, সে যতই বিপদে পড়ুক না কেন সেখান থেকে সে উতরে আসতে পারবে। আর কিন্তু যারা কবিতার মৌলিক জ্ঞান ধারণ করতে পারবে না, তারা তাদের মধ্যে তাদের হৃদয়কে সাহস সে ভরিয়ে তুলতে পারবে না, তারা নদীতেও ভাসতে পারবে না, তারা নদীতে ডুবে মারা যাবে। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারবে না। আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উপসর্গ, যেখান থেকে আমরা চাইলে আনন্দ উপভোগ করতে পারি। ঠিক তেমনি মাছ, সেই মাছের সাথে একটা মানুষ খেলা করতে পারে, সেখান থেকে সে চাইলে আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু যে কবিতা শুনতে পারবে না সে তার সুন্দর একটা কোমল হৃদয়কে সে সৃষ্টি করতে পারবে না, সে প্রকৃতির এই ছোট্ট অনুষঙ্গ মাছের সাথে খেলা করে নির্মল আনন্দ উপভোগ করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। কবিতা শুনতে পারবে না, তখন একটা মানুষ তার মায়ের সাথে যে সুসম্পর্ক গড়ে তোলা যায়, মায়ের কোলে শুয়ে যে গল্প শোনা যায়, মায়ের যে আদর স্নেহ ভালোবাসা, আমাদের কবির কথা হলো সেও বঞ্চিত হবে যদি সে কবিতা শুনতে না জানে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, আমি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। কবি বিচলিত স্নেহ, গর্ভবতী বোনের মৃত্যু, এই সব কিছুর মধ্যে যে বিষয়টা লুকিয়ে রয়েছে, পরিবার কেন্দ্রিক ভালোবাসা, আর আমাদের দেশে স্বৈরাচারীরা, আমাদের দেশের যে বিদেশি যে শক্তিগুলো এসে বারবার করে আমাদের উপর হামলা চালিয়েছিল, তাদের অত্যাচারের কারণে আমাদের গর্ভবতী বোনের মৃত্যু ঘটেছে। আমরা আমাদের ভাই, আমাদের বাবা, তাদেরকে যখন তাদের পরিবার থেকে হারিয়ে ফেলি, তাদের স্নেহ পাওয়ার আশায় আমরা তখন উদ্বেলিত হয়ে উঠি। তারপর বলছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রথম বলছে আমি আমার ভালোবাসার কথা বলছি, এই ভালোবাসা হলো পরিবারের মানুষের প্রতি ভালোবাসা। তারপরে কবি বলছেন ভালোবাসা দিলে মা মরে যায়।
ভালোবাসা দিলে কেন মা মরে যায়? এই মা হলো আমাদের দেশ মাতৃকা। আমি আমার পরিবারের আমার মাকে, আমার জন্মদাত্রী মাকে যদি ভালোবেসে যুদ্ধে না যাই, দেশ মাতাকে যদি রক্ষার জন্য আমি কাজ না করি, তাহলে অবশ্যই আমার দেশ মাতৃকার ভাগ্যে নেমে আসবে নির্মম পরিণতি, পরাজয় নেমে আসবে। অর্থাৎ আমি যদি আমার দেশ মাকে ভালোবাসি তাহলে অবশ্যই যুদ্ধে যাব, আর দেশ মাকে যদি না বেসে মায়ের কোলে মায়ের আঁচলের নিচে পড়ে থাকি, তাহলে দেশ মাতার ভাগ্যে নেমে আসবে মৃত্যু, পরাজয়। তখন আমাদেরকে থাকতে হবে পরাজয়ের গ্লানির মধ্যে। তারপর আমাদের কবি বলছেন যে যুদ্ধ আসে ভালোবেসে। যুদ্ধ কিভাবে ভালোবেসে আসে? যুদ্ধ তো ধ্বংস, হত্যা, লুণ্ঠন, আমরা তো যুদ্ধের মধ্যে এই খুঁজে পাই। কিন্তু কবি বলছেন যুদ্ধ আসে ভালোবেসে। কেন যুদ্ধ ভালোবেসে আসে? মূলত একটা দেশ বা একটা জাতি যখন দীর্ঘ বছর ধরে পরাধীন থাকে, পরাধীনতার গ্লানিতে যখন একটা জাতি বিধ্বস্ত হয়ে পড়ে, ধ্বংসযজ্ঞ যখন ঘটে, তখন কিন্তু সেই জাতি চাই মুক্তি, আর মুক্তির জন্য চাই যুদ্ধ। অর্থাৎ যখনই একটা দেশে যুদ্ধ আসবে, সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেতে পারি কি? স্বাধীনতা, মুক্তি। এই জন্য আমাদের কবি বলছেন যে যুদ্ধ আসে ভালোবেসে, কারণ একমাত্র যুদ্ধেই পারে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে আমাদেরকে। তারপর বলছেন যে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। অর্থাৎ সে যুদ্ধ করতে যায় কারা? আমাদের মায়ের ছেলেরা, আমাদের ভাইয়েরা। আমাদের কবি সেই ভাইদের কথাই বলছেন যারা দেশ মাতৃকাকে রক্ষার জন্য যুদ্ধে চলে যায়। তারপর আবার কবি বলছে যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। অর্থাৎ যে কবিতার মৌলিক জ্ঞান ধারণ করতে পারে না, সন্তানকে যে একটি স্বাধীন দেশ উপহার দিতে হবে সেটা সে জানে না। আর জানে না বিধায় সে যুদ্ধ যেতে পারে না, ভীরু কাপুরুষের মতো ঘরের মধ্যে আবদ্ধ থাকে। তারপরে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। অর্থাৎ কবিতা না শুনলে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ, অর্থাৎ বুকের মধ্যে তেজদীপ্ত সাহসিকতা ধারণ করতে পারে না। আর বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে যখন তেজদীপ্ত সাহসিকতা ভরা না থাকে, তখন কেউ যুদ্ধে যেতে পারে না, আত্মত্যাগ করতে পারে না, এবং দেশকেও স্বাধীন করতে পারে না। তারপর আবার আমাদের কবি বলছেন আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি ছিলেন কৃতদাস। এবং পরের যে লাইনগুলো, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। অর্থাৎ এখানে আমরা যে লাইনগুলো পাবো, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এই যে লাইনগুলো, এটার মূল বিষয়টা হলো এমন যে যে বিষয় নিয়ে চেষ্টা চালাবে, সে গভীর পরিচর্যা করবে, সেখান থেকে সে পুরস্কৃত হবে। অর্থাৎ যে মাটিকে কর্ষণ করবে, চাষ করবে, মাটির যত্নাদি করবে, ফসল ফলানোর জন্য অনেক পরিশ্রম করবে, তখনই সেই মাটি তাকে বুক ভরা সোনার ফসল দিয়ে তাকে ভরিয়ে তুলবে, সোনার ফসলে তাকে ভরিয়ে তুলবে, ফসলটাই হলো তার উপহার। তারপর বলছে যে মৎস্য লালন করে, অর্থাৎ যে মাছ চাষ করবে, মাছ চাষের জন্য সে যত্নাদি করবে, মাছকে লালন পালন করবে, তখন নদীও তাকে অনেক মাছ উপহার দিবে, যেই মাছ পেয়ে সে সমৃদ্ধ হবে। তারপর বলছে যে গাভীর পরিচর্যা করে, অর্থাৎ গরুকে বা গাভীকে যখন পরিচর্যা করবে সে গরু অনেক দুধ দিবে, এবং বলছে যে জননের আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। অর্থাৎ সেই দুধ দিয়ে যে তার বিক্রি করে এখান থেকে সে সমৃদ্ধ হবে। আবার বলছে যে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, অর্থাৎ লোহার একটা টুকরো, সেটাকে যদি সে একটা অস্ত্র বানায় তাহলে সে হবে সশস্ত্র। তারপরে আমাদের কবি বলছেন দীর্ঘ দেহ পুত্রগণ, আমি তোমাদের কথা বলছি। দীর্ঘ দেহ পুত্র, এখানে বিশালকায় দেহ তা নয়, অর্থাৎ আমাদের সেই বীর পূর্বপুরুষের কথা এখানে বলা হয়েছে। তাই বলছে যে দীর্ঘ দেহ পুত্রগণ, আমি তোমাদের কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি, আমি বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ এই আমাদের কবিতার শেষ যে স্তবকটাই খুব গুরুত্ব বহন করে, যে বলছে যে
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সশস্ত্র অর্থাৎ অস্ত্র দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে যা সৃষ্টি হয়, যে সুন্দর একটা কিছু সৃষ্টি হয়, সেটাই কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। সুপুরুষ কারা? পূর্বপুরুষরা। আচ্ছা, তারা তাদের মুখনিসৃত যে কথাগুলো দেশের জন্য, জাতির জন্য তারা যা বলে গেছেন, যা স্লোগান দিয়ে গেছেন, অধিকার আদায়ের জন্য তারা যা বলে গেছেন, সেই সুকণ্ঠ সঙ্গীতগুলোই আজ কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমাদের পূর্বপুরুষেরা যে প্রতিরোধের জন্য যে সাহসী ভূমিকা রেখে গেছেন, যে বিপ্লব করে গেছেন, আত্মত্যাগ করে গেছেন, আত্মাহুতি দিয়ে গেছেন, সেগুলোই আজ ইতিহাস, সেগুলোই আজ কবিতা। এবং সর্বোপরি আমাদের কবি বলছেন, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? কার মতো? পূর্বপুরুষের মতো কবিতার কথা। আমাদের পূর্বপুরুষেরা একটা দেশকে রক্ষার জন্য, একটা জাতিকে গঠনের জন্য, মানুষের সহায়তা করার জন্য, মানুষের জন্য যে কথাগুলো বলে গেছেন, যে কাজগুলো করে গেছেন, যে সংগ্রামী নেতৃত্বগুলো দিয়ে গেছেন, যে স্লোগানগুলো দিয়ে গেছেন, তাদের মতো করে আমরা সেই প্রতিরোধের উচ্চারণগুলো করতে পারবো কিনা। এবং আমাদের কবি আমাদের কাছে এটাই জানতে চেয়েছেন। সর্বশেষ লাইন, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা আত্মত্যাগ, আত্মহুতি দিয়ে, সংগ্রাম করে, বিজয় ছিনিয়ে এনে স্বাধীন দেশ উপহার দিয়ে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিল। তো সেই পূর্বপুরুষের মতো আমরাও কি এমন স্বাধীনতার কথা বলতে পারবো কিনা? আমরাও যদি আবার কখনো বিদেশি শক্তি দ্বারা আবার পরাধীন হই, আমাদের ভাগ্যে যদি আবার এমন বিপর্যয় নেমে আসে, তো সেই পূর্বপুরুষের মতো এই সাহসী ভূমিকা আমরাও রাখতে পারবো কিনা। প্রিয় শিক্ষার্থী, আমি আমার কবিতা শেষ করলাম। তারপরও এখানে ছোট করে আবার বলছি যে পুরো কবিতাটা আমি আলোচনা করেছি। এই কবিতার উদ্দীপকের জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে: দেশপ্রেম, পরিবার কেন্দ্রিক প্রেম, আবার এখানে রয়েছে দাসত্ব প্রথার কথা এখানে বলা আছে, আবার বলা আছে যে কবিতার কথা এখানে বলা আছে। অর্থাৎ মূল যে বিষয়টা হলো ঐতিহ্য সচেতন জাতির যে ইতিহাস এখানে আমরা পাবো। এবং এই কবিতার যে বিষয় বা যে মূল বিষয় যেটা একটাই, সেটা হলো দেশের জন্য আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগের কথা। একটি স্বাধীন দেশের জন্য আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগের কথাগুলো এখানে আমরা পাবো বারবার করে। আর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, যেমন তার করতলে পরিমাটি সরু ছিল, তারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ আমরা কৃষক ছিলাম, আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন, কৃষিজীবীর কথা। তারপরে এখানে বারবার করে বলা হচ্ছে কবিতা না শুনতে জানলে কি হয়, যারা কবিতা শুনে না তাদের কি হয়? তারা ঝড়ের মধ্যে পড়বে, তারা অধিকার আদায় করতে পারবে না, তারা বারবার বিপদের মধ্যে পড়বে, এইরকম। আবার আছে এখানে কিছু কিছু বিষয় যে ভালোবাসা দিলে মা মরে যায়। অর্থাৎ যদি জন্মদাত্রী মাকে ভালোবেসে ঘরের মধ্যে আবদ্ধ থাকি, দেশ মাতার ভাগ্যে নেমে আসবে বিপর্যয়, পরাধীনতা। আবার যে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না, অর্থাৎ যে কবিতাও শুনতে জানবে না, সে তার হৃদয়কে সাহসে ভরিয়ে তুলতে পারবে না। এবং সর্বশেষ স্তবকের সর্বশেষ যে কয়েকটা লাইন খুবই গুরুত্ব বহন করে, যেমন সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। অর্থাৎ সত্য সুন্দর জাগরণের জন্য মানুষ যে সংগ্রামগুলো করে গেছে, তার মধ্য দিয়ে যা উপহার হিসেবে পেয়েছে, এটাই কবিতা। এবং সর্বশেষ যে কবিতার লাইন, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য যেভাবে ভূমিকা রেখে গেছেন, আমরাও সেই ধরনের সাহসী ভূমিকা রাখতে পারবো কিনা, আমরাও এভাবে বিপ্লব করতে পারবো কিনা, এবং বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে মুক্ত করতে পারবো কিনা। আমার কবিতার আলোচনা এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমি আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন 1935 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর কুড়িগ্রামে। সৈয়দ শামসুল হক রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো বৈশাখে রচিত পংক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের বইয়ের ভিতরে। এছাড়াও উল্লেখযোগ্য কিছু কাব্য নাটক রয়েছে, যেমন নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায় ইত্যাদি। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতাটি হলো একটি কাব্য নাটক। এই কবিতাটি নেওয়া হয়েছে নুরুল দিনের সারা জীবন নামক কাব্য নাটক থেকে। আচ্ছা, এই কবিতায় নুরুল দিন হলেন একজন কৃষক নেতা। যখন ব্রিটিশরা সামন্তবাদী, সাম্রাজ্যবাদ বিরোধী প্রভুরা যখন আমাদের এই জাতির উপর নিরন্তর অত্যাচার করে, অত্যাচারে আমাদের জাতিকে যখন নিষ্পেষিত করে তোলে,
তখন একদিন নুরুল দিন আন্দোলনের জন্য ডাক দেয় এবং এই কৃষক নেতা নুরুলের আন্দোলনে সাড়া দেয় আপামর জনতা, সারা দেশের মানুষ। এবং নুরুল প্রথম ব্রিটিশ বিরোধী এই আন্দোলনের জন্য সাহসী ভূমিকা রাখেন এবং এই নুরুলকে কল্পনা করে এখানে একটি সাহসী নেতাকে আমাদের এই কবিতায় আহ্বান করা হয়েছে। সাহসী নেতাকে আহ্বান করা হয়েছে এই কারণে 1971 সালের 25শে মার্চ কে বলা হয় কাল রাত্রি, কারণ এই রাত্রিতে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে, ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে, নির্বিচারে হত্যাকাণ্ড চালায়, বাঙালিদেরকে ক্ষত বিক্ষত ধ্বংসযজ্ঞে রক্তের সমুদ্র বইয়ে দেয় আমাদের এই দেশে। তাই আমাদের কবি সৈয়দ শামসুল হক কল্পনা করেন নুরুলের মতো একজন সাহসী নেতার, যে নেতার আহ্বানে সারা দেশের মানুষ আন্দোলনে ডাক দিবে এবং সে আন্দোলনে সাড়া দিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে এই দেশ থেকে বিতাড়িত করবে। অর্থাৎ আমাদের এই কবিতার মূল কথা হলো নুরুলের মতো একজন সাহসী নেতার আহ্বানের কথা এখানে বলা হয়েছে পাকিস্তানিদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো কবিতার শুরুতে বলা হয়েছে যে নিরক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত আল, নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000, ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট, যখন নষ্ট সমস্ত সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ, অতি অকস্মাৎ। অর্থাৎ যেখানে পাকিস্তানি শাসকদের অত্যাচারের কারণে আমাদের পুরো বাংলা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে, নদী নালা মাঠ ঘাট ফসল সব বাড়ি ঘর সমস্ত কিছু যেখানে ধ্বংস হয়ে গেছে, সেখানে চাঁদের সে আলোর তো কোনো প্রয়োজন নেই, সেই চাঁদের আলো ধ্বংসযজ্ঞের মধ্যে আমাদের কাছে ভালো লাগে না। তাই কবি বলছেন কেন তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ দেখা দেয়, তারপর বলছেন অতি অকস্মাৎ মানে হঠাৎ, স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত, হঠাৎ করে আর্তনাদ শুরু হয়ে যায়। পাকিস্তানি স্বৈরাচারী শাসকদের অত্যাচারের কারণে আমাদের মধ্যে ক্রন্দন চিৎকার শোনা যায়, তাই আমাদের বলছে যে অতি অকস্মাৎ যেন এই চিৎকারটা শোনা যায়। কবি বলছেন গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। কবি বলছে অত্যাচারে আমরা অতিষ্ঠ, অত্যাচারে আমরা নিষ্পেষিত, কিন্তু তারপরেও আমাদেরকে স্থির হয়ে একত্রীভূত হতে হবে। গোল হয়ে আসুন সকলে, স্থির হয়ে বসুন সকলে, এই গোল হয়ে বসার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে আমাদের পুরো বাঙালি জাতিকে একত্রীভূত করার আহ্বান। আমরা যদি একসাথে হতে পারি তাহলে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে আবার সংগ্রাম করতে পারবো, পাকিস্তানিদেরকে আমরা পরাজিত করতে পারবো। তাই কবি আমাদেরকে একত্রীভূত হওয়ার কথা এখানে বলছেন। আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, কবি মিনতি করছেন, অনুরোধ করছেন আপনারা তাদের অত্যাচারে নিষ্পেষিত হয়েছেন, কিন্তু তারপর আপনারা আমি মিনতি করছি সবাই একসাথে হন। আচ্ছা, অতীত হঠাৎ হানা দেয়, অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই অতীত হলো ব্রিটিশদের অত্যাচারের ইতিহাস। অতীতে ব্রিটিশরা আমাদের উপর এইভাবে হত্যা করেছিল, সেই অতীত ইতিহাস আবার হঠাৎ করে হানা দেয় আমাদের বন্ধ দরজায়। কারণ 1971 সালের 25শে মার্চ রাত্রিতে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমাদের বাঙালিদের উপর পাকিস্তানি শাসক গোষ্ঠী ঝাঁপিয়ে পড়ে, আমাদেরকে নির্বিচারে হত্যা করে। অর্থাৎ অতীতে যেভাবে আমরা নিষ্পেষিত হয়েছিলাম অত্যাচারিত হয়েছিলাম, আবার ঠিক সেভাবে 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে আমরা আবার অত্যাচারিত হচ্ছি, আমাদেরকে আবার ধ্বংস করে ফেলা হচ্ছে, আমাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাই কবি বলছেন এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সেই রাত্রিটাও ছিল স্বচ্ছ পূর্ণিমার আলোয় ভরপুর। সেই আজকে যে 25শে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি বাহিনী আমাদের উপর অত্যাচার করছে, আজকেও স্বচ্ছ পূর্ণিমার রাত্রি। আর এই পূর্ণিমার রাত্রিতে আমাদের মনে পড়ে যায় নুরুলের মতো একজন সাহসী নেতার কথা। সেই নুরুলের কথা আমাদের কেন মনে পড়লো? নুরুল যেভাবে আন্দোলনের ডাক দিয়ে আমাদের বাঙালি জাতিকে
একত্রীভূত করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের জন্য আমাদের মধ্যে সাহস ও প্রেরণা জুগিয়েছিল। আজকে যদি আবার নুরুল আসে, আবার যদি এইভাবে আমাদেরকে আন্দোলনের জন্য ডাক দেয়, আবার যদি এইভাবে নেতৃত্ব দেয়, তাহলে আমরা অবশ্যই পাকিস্তানি শোষকদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাবো। কাল ঘুম যখন বাংলায়, কাল ঘুম হলো চিরনিদ্রা, মৃত্যুপুরীতে যখন বাংলা রূপান্তরিত হয়েছে, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মানুষের মরা আঙিনায়। যেখানে আমাদের বাঙালি জাতির মৃত্যুপুরীতে আমাদের আঙিনাগুলো মরা আঙিনায় যেখানে পরিণত হয়েছে, সেখানে নুরুল আবার দীর্ঘ দেহ নিয়ে দেখা দেয়। আমাদের কবি কল্পনা করছে নুরুল আবার এসেছে। কেন এসেছে? পাকিস্তানিদের অত্যাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। এখন আমাদের কবি বলছে নুরুলের ইতিহাস, যে নুরুলের বাড়ি যে রংপুরে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, অর্থাৎ রংপুরে নুরুলের বাড়ি ছিল। সে এই কৃষক নেতা ব্রিটিশদের আন্দোলনের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই সালটা ছিল 1189। আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে, বাংলার অর্থাৎ আমার দেশেরই মনে পড়ে যায় কার কথা? নুরুলের কথা। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। শকুন হলো পাকিস্তানি বাহিনী, অর্থাৎ যখন নুরুলের কথা মনে পড়ে যায় তখন, অর্থাৎ পাকিস্তানি বাহিনী যখন আমাদের উপর অত্যাচার চালায়, তখন আমাদের নুরুলের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ থেকে চেয়ে যায় দালালের আলখাল্লায়। এই দেশে দালাল দিয়ে ভরে গিয়েছিল, যারা পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছিল, বাংলার বিরোধিতা করেছিল যারা, সেই দালাল দিয়ে যখন আমাদের দেশ ছেড়ে দিয়েছে, তখন আমাদের কবির মনে পড়ে যায় বারবার করে কার কথা? নুরুল দিনের কথা। যখন আমার দেশ ছেড়ে যায় দালালের আলখাল্লায়, অর্থাৎ দালাল আমাদের দেশের লোক যারা পাকিস্তানিদের হয়ে কাজ করেছিল, তাদেরকে এখানে দালাল বলা হয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, অর্থাৎ পাকিস্তানিরা যখন আমাদের উপর অত্যাচার চালায়, তখন আমাদের যে স্বপ্নগুলো ছিল আমাদের দেশ নিয়ে, সেই স্বপ্নগুলো লুট হয়ে গিয়েছিল, লুটপাট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় এই পাকিস্তানি বাহিনী, আমাদের উপর প্রথম যে অত্যাচারটা চালিয়েছিল, আমাদের ভাষার দাবিকে তারা কেড়ে নিতে চেয়েছিল। এই জন্য বলা হয়েছে আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, আমাদের ভাষার দাবিকেই তারা ছিনিয়ে নিয়েছিল। তাদের কথা ছিল পূর্ব বাংলার ভাষা পাকিস্তানের ভাষা হবে উর্দু, কিন্তু আমাদের বাংলার দামাল ছেলেরা সেটা মেনে নেয় নাই। যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়, আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা বসে নিঃসঙ্গে অশ্রুপাত করে। এই লাইনগুলোতে যেটা বোঝানো হয়েছে যে আমারই দেশে আমাদেরই দেহ থেকে রক্ত ঝরে যাচ্ছে, কেন? পাকিস্তানি বাহিনীর অত্যাচারের কারণে। আর এই অত্যাচার যখন আমাদের উপর তারা চালায়, তখন তো ঘরে বসে নিঃসঙ্গে অশ্রুপাত করা যাবে না। তখন কি হতে হবে, কি কাজ করতে হবে? আমাদের সবাইকে একসাথে হতে হবে। কেন একসাথে হতে হবে? তাদের বিরুদ্ধে বিপ্লব করার জন্য, তাদের বিরুদ্ধে সাহসী সোচ্চার ভূমিকা রাখার জন্য। তাই আমাদের কবি বলছেন যে কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা বসে নিঃসঙ্গ অশ্রুপাত করে। এ সময় কেউ ঘরের ভেতর ঘুমিয়ে বসে থেকে অশ্রুপাত করে না। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল যখন আন্দোলনের জন্য ডাক দিয়েছিল, তখন দেশের আপামর জনতা তার সাথে যোগ দিয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছিল, বিপ্লব করেছিল। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। নুরুল সেই দিন যখন আন্দোলনের জন্য ডাক দিয়েছিল, সেই কৃষক নেতা নুরুল সেদিন অভাগা মানুষ পাহাড়ি ঢলের মতো সমস্ত অন্যায়কে ভাসিয়ে দিয়েছিল। অর্থাৎ নুরুলের মতো করে যদি আজকেও কেউ আন্দোলনের জন্য ডাক দেয়, অবশ্যই পাকিস্তানি সেই স্বৈরাচার বাহিনীকে আমরা দমন করতে পারবো, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবো। তাই কবি বলছেন অভাগা মানুষ যেন আবার জেগে ওঠে এই আশায়, যে আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। অর্থাৎ নুরুল যেভাবে আন্দোলনের জন্য ডাক দিয়েছিল, আপামর জনতা
যেভাবে সেই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি আজকে আবার অভাগা মানুষ, নিষ্পেষিত মানুষ, শোষিত মানুষ এই আশায়, এই স্বপ্নে বিভোর হয়ে আছে যে নুরুলের মতো কেউ আবার আসবে, এসে আবার আন্দোলনের জন্য ডাক দেবে, এবং সেই আন্দোলনে যখন ডাক দেবে অবশ্যই সমস্ত জনতা, অভাগা জনতা সে আন্দোলনে সাড়া দিবে এবং পাকিস্তানি বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে এবং বাঙালি জাতি ফিরে পাবে তাদের স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থী, আমার কবিতার আলোচনা এখানে শেষ। তো পুনরায় আবার ছোট করে বলছি, এই কবিতার মূল বিষয় হলো নুরুলের মতো একজন সাহসী নেতার কথা এখানে বলা হয়েছে। নুরুল যেভাবে আন্দোলনের ডাক দিয়ে আপামর জনতাকে একত্রভূত করেছিল, ঠিক তেমনি করে আবার নুরুলের মতো একজন সাহসী নেতা যদি আমাদের বাংলায় আসে, এসে আবার যদি আন্দোলনের জন্য ডাক দেয়, অবশ্যই আমাদের দেশের আপামর জনতা, অভাগা জনতা, শোষিত জনতা, নিপীড়িত জনতা সে আন্দোলনে সাড়া দিবে এবং স্বৈরাচারী শাসক পাকিস্তানি শাসক গোষ্ঠীকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে। তো আমি তোমাদের সাথে যে আলোচনা করলাম এই কবিতার মূল বিষয় হলো এমন, বা প্রেক্ষাপট এমন, দেশপ্রেম এবং সাহসী নেতার ভূমিকা। নুরুলকে এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে দেখানো হয়েছে এবং সাহসী নেতার ভূমিকায় তাকে এখানে দেখানো হয়েছে, এবং সেই এখানে আমাদের এই কবিতায় এই ধরনেরই একজন নেতাকে কল্পনা করা হয়েছে, যার আশায় আমাদের বাঙালি জাতি বসে রয়েছে। আর এই কবিতার কিছু কিছু লাইন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেই লাইনগুলোকে আমি আবার বলে দিচ্ছি। যেমন কালঘুম যখন বাংলায়, অর্থাৎ যখন আমাদের এই বাংলা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে পাকিস্তানিদের অত্যাচারের কারণে। আবার লাইন আছে যে তার দীর্ঘ দেহুনি আবার নুরুদ্দিন দেখা দেয় মরা আঙিনায়, অর্থাৎ যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদেরকে অত্যাচার করে, আমাদেরকে ধ্বংসযজ্ঞ চালিয়ে আমাদের বাংলার আঙিনাকে যখন মৃত্যুপুরীতে পরিণত করেছিল, তখন আমরা কল্পনা করছি নুরুলের মতো একজন সাহসী নেতাকে। এবং যখন শকুন, এখানে আমি বলেছি যে যখন শকুন নেমে আসে আমাদের এই বাংলায়, শকুন হলো পাকিস্তানি বাহিনী, অর্থাৎ তাদেরকে শকুন বলা হয়েছে, তারা আমাদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে বলে। এবং এখানে আরো কিছু লাইন আছে যে সমস্ত নদী অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্র মিশে, অর্থাৎ নুরুলের ডাকে সমস্ত মানুষের সাড়া দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এবং পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়, এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ, পাহাড়ি ঢলের মতো সমস্ত ভাষায়, পাহাড়ি ঢল যখন আসে সামনে যা কিছু আছে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তো নুরুলের মতো একজন সাহসী নেতার মতো আরেকজন নেতা যদি এসে আন্দোলনের জন্য ডাক দেয়, তাহলে অভাগা মানুষ সে আন্দোলনে সাড়া দিয়ে সমস্ত অন্যায়কে ভাসিয়ে দিয়ে তারা নিঃশেষ করে ফেলবে। এবং সর্বোপরি যে লাইন দেওয়া আছে যে অভাগা মানুষ আবার জেগে ওঠে, নুরুল আসবে, অর্থাৎ অবশ্যই নুরুলের মতো একজন নেতা আসবে এবং বাঙালি জাতিকে এই বিধ্বস্ত অবস্থা থেকে, ধ্বংসযোগ্য অবস্থা থেকে, পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দেবে। এবং সর্বশেষ যেটা, জাগো বাহে কণ্ঠে সবাই, অর্থাৎ সেই নেতা এসে আমাদের ঘুমন্ত বাঙালি জাতিকে জাগিয়ে তুলবে, তার ফলে আমরা আবার একত্রীভূত হব এবং বিপ্লবের জন্য সোচ্চার হব এবং আমাদের দেশকে আমরা মুক্ত করব। এ হলো আমার কবিতার আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝেছো এবং তোমরা আগেও ক্লাসে করেছো, আর আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের এই বিষয়গুলোকে পুনরালোচনা করে তোমাদের সমস্যা যদি থেকেও থাকে সমাধানের জন্য আমরা চেষ্টা করে গেলাম, আমি চেষ্টা করে গেলাম। আরো কিছু বাংলা ক্লাস হবে, আমাদের অন্যান্য স্যাররা নেবেন। আশা করি তোমরা সেই ক্লাসগুলো উপভোগ করবে এবং তারপরেও যদি তোমাদের মনে করো যে কিছু সমস্যা থেকেই গেছে, তাহলে তোমরা আমাদের সাথে অন্তত ফোনে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমরা মূলত আমাদের তৃতীয় সেমিস্টার সিলেবাসের সবগুলো চ্যাপ্টার নিয়ে কথা বলবো না, আলোচনা করবো না, এতগুলো ক্লাস আমরা পাবো না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, তৃতীয় সেমিস্টারের জন্য যে চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা আশা করি সবাই আমাদের এই ক্লাসগুলো উপভোগ করবে, আমার ক্লাসগুলো উপভোগ করবে এবং বাসায় অবশ্যই সুন্দর করে লেখাপড়া করবে, পরীক্ষাকে অবশ্যই গুরুত্ব সহকারে নেবে এবং খুব ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এবং পরীক্ষার খাতায় আমরা যেভাবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় লিখতে বলেছিলাম, ঠিক সেভাবেই তোমরা খাতার উত্তরগুলো লিখবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আজকের ক্লাস আমার এখানেই শেষ।